হ্যালো এভরিওয়ান, মলদ্বারের সমস্যা নিয়ে আমাদের চলমান সিরিজের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি ডক্টর অনুজকান্তি দাস, একজন জেনারেল এবং ল্যাপারোস্কোপিক সার্জন। আমরা ইতিমধ্যেই মলদ্বারদের রক্তপাতের অনেকগুলো কারণ সম্পর্কে জেনেছি, যেগুলোতে সাধারণত ব্যথা হতো না, যেমন হেমোরয়েড বা পাইলস কিংবা মলদ্বারের ক্যান্সার। আজকে আমরা জানার চেষ্টা করব মলদ্বার বা পায়ুপথে ব্যথা সম্পর্কিত বিভিন্ন তথ্যাদি। কি কারণে ব্যথা হয়, কি করা উচিত ব্যথা হলে পরে, বা কিভাবে আমরা ব্যথাটাকে দূরে রাখতে পারি। তো চলুন আমরা আমাদের জার্নি শুরু করি। প্রথমে জেনে নেই যে কি কি কারণে ব্যথা হতে পারে মলদ্বারে। এর প্রধানতম কারণ হচ্ছিল অ্যানাল ফিশার, যেটাকে আমরা বাংলা ভাষায় সোজা বাংলায় বলে থাকি গেজ। আচ্ছা, কিভাবে এই ফিশারটা হয়? প্রথমত, যে এর প্রধান কারণ হচ্ছিল হার্ড স্টুল। পায়খানা যদি শক্ত যখন হবে, পায়খানা শক্ত হলে এটা আমাদের পায়খানা করতে অনেক পরিমাণে প্রেসার দেওয়া লাগবে, স্ট্রেন করা লাগবে। তো শক্ত পায়খানা যখন কোনো জায়গা থেকে স্ট্রেন করা হবে, যখন সেটা বের হবে, তখন সেটা তার যে পায়খানার যে মিউকোসা বলি, লাইনিং বলি, সেই লাইনিংটাকে পুরোপুরি ছিঁড়ে ফেলবে, টিয়ার করে ফেলবে। এই যে শক্ত পায়খানা দিয়ে একটা টিয়ার ছিঁড়ে ফেললো জায়গাটাকে, সেটাকে আমরা বলতেছি হলো অ্যানাল ফিশার। তো যদি ছিঁড়ে ফেলবে সেহেতু প্রচন্ড তীব্র ব্যথা হবেই, তাই না? তো দেখা গেছে যে পুরুষদের ক্ষেত্রে পোস্টেরিয়র মিড লাইন, যে পায়খানা রাস্তার যে পায়খানা রাস্তা না, হ্যাঁ, তো এটা একটা পাস পোস্টেরিয়র সাইড, এটা অ্যান্টেরিয়র সাইড। কিংবা আমি যদি এইটা দেখি, এটা তো স্ক্রোটাম, আমাদের অন্ডকোষ। তার মানে এটা হচ্ছে অ্যান্টেরিয়র সাইড, এটা পোস্টেরিয়র সাইড। তাহলে পুরুষদের ক্ষেত্রে এই দিকটাতে কমনলি হয়, আর মহিলাদের ক্ষেত্রে দুই ক্ষেত্রেই পোস্টেরিয়রলি বিষয়, কিন্তু এই এন্টিরিয়র দিকে, উপরের দিকে, সামনের দিকে যে সমস্যাগুলা, এইটা হলো সাধারণত মহিলাদের ক্ষেত্রে বেশি হয়। তবে দুই ক্ষেত্রেই পোস্টেরিয়রলি, কিন্তু পিছন দিকে কিন্তু কমনলি হয়ে থাকে, দুই জেন্ডারই। আচ্ছা, এই অ্যানাল ফিশারটাকে আবার ভাগ করা হয়েছে যে অ্যাকিউট এবং ক্রনিক, মানে খুব তাড়াতাড়ি ব্যথা হওয়া, আবার অনেকদিন থেকে ব্যথা হয়ে অন্য কোনো সমস্যা জড়িত হয়ে নিয়ে আসা। অ্যাকিউট অ্যানাল ফিশার কাকে বলবো? অ্যাকিউট অ্যানাল ফিশার হতে গেলে আমাদেরকে অবশ্যই এই যে সিমটম, তার যে সমস্যা, ব্যথা, এগুলো 6 সপ্তাহের কম সময় ধরে হওয়া লাগবে। দ্বিতীয়ত, প্রচন্ড ব্যথা হওয়া লাগবে প্রত্যেকবার পায়খানার পরে, প্রতিবার পায়খানার পরে তার প্রচন্ড ব্যথা হওয়া লাগবে। এবং এই ব্যথা যদি আমি বলি, এই ব্যথাটা হবে অনেক তীব্র, জ্বালা পোড়ার মতো, অথবা ছিঁড়ে ফেলতেছে কোনো একটা কিছু, হ্যাঁ, যে ছিঁড়ে ফেলতেছে আমি কোনো একটা, এরকম অনুভূতি হবে। এবং অনেকের ক্ষেত্রে দেখা গেছে পায়খানা হওয়ার পরেও অনেকক্ষণ, ঘন্টার পরেও ঘন্টা অনেক সময় ব্যথাটা থেকে যায়। এবং সাথে অবশ্যই, যেহেতু ছিঁড়ে গেছে, একটু রক্ত এবং ব্রাইট রেড ব্লিডিং হবে, এবং পায়খানার সাথে রক্ত যাবে, তাজা রক্ত। যাক, এখানে একটা ব্যাপার ভালো, যে যেহেতু ব্যথা বেশি হয়, সেহেতু রুগীরা আমাদের কাছে চলে আসে খুব তাড়াতাড়ি, ডাক্তারদের কাছে আসে, মানে আমাদের কোয়াকদের কাছে কিংবা কবিরাজদের কাছে কম গিয়ে, ব্যথার অবস্থা থাকলে পরে যেহেতু সহ্য করতে পারে না, আমরা সাধারণত ডাক্তারদের কাছে চলে আসি। তবে ঝামেলা এখানেও কিছু একটা আছে। এই রোগীদেরকে সাধারণত আমরা অপারেশন করতে মানা করি। আমরা বলি যে কিছু ঘরোয়া চিকিৎসা আপনাদের নিতে হবে, যেটা নিলে পর আশা করি আপনাদের 95% ক্ষেত্রে আপনাদের অপারেশন লাগবে না। কিন্তু ওনারা যেহেতু তীব্র ব্যথা নিয়ে আসেন, তো ওনারা চান যে আসলেই যেন ব্যথাটা কমায় ফেলতে পারে ডাক্তার সাহেব। কিন্তু আসলে ব্যথা তো আসলে একদিনে হয় না, ব্যথা অনেক দিনে হয়েছে এবং সারতেও সময় লাগে। এটা আমাদের বেশিরভাগ রোগীরা মানতে চান না। তারা চান যে আমি আরেকজন খুঁজি যিনি অপারেশন করতে পারেন। উনি আরেকজন ডাক্তার কাছে যান। উনি যদি অপারেশন করে ফেলেন, তাহলে উনি ওনার জন্য ভালো হলো, উনি অপারেশন করে ফেললেন। আর যদি না করেন, তাহলে আরেকজনের কাছে যাবেন। এবং যদি কোনো ডাক্তার সাহেব অপারেশন না করেন, তাহলে ওনারা যান ওনাদের সেই 100% গ্যারান্টি কবিরাজ মশাইদের কাছে। ঠিক আছে? আর একটা জিনিসপত্র হচ্ছিল, আমরা এই মলদ্বারের সিরিজে আমরা কিন্তু পায়খানার রাস্তাটা আঙ্গুল দিয়ে পরীক্ষা করার অনেক গুরুত্ব দিয়েছি। এই অ্যাকিউট অ্যানাল ফিশারের ক্ষেত্রে ব্যথা যেহেতু বেশি, আমরা সাধারণত আঙ্গুল দিয়ে পরীক্ষাটা অ্যাভয়েড করি। তার মানে আপনি ডাক্তার সাহেবের কাছে গেলেন,
উনি আপনাকে পরীক্ষা করলো না আঙ্গুল দিয়ে, সেক্ষেত্রে আপনি আমার মনে করেন না ডাক্তার সাহেব ভালো করে দেখে নাই, তা কিন্তু না। এই ক্ষেত্রে আঙ্গুল দিয়ে পরীক্ষা করাটা আমরা অ্যাভয়েড করি। তাহলে এবার একটু জেনে নেই আমরা যে কি সে ঘরোয়া টোটকা যার কারণে এই অ্যাকিউট অ্যানাল ফিশার বেশিরভাগ ক্ষেত্রেই কমে যাবে। এটার জন্য বেশি কিছু লাগবে না, আপনার লাগবে একটা বড় একটা গামলা, যে গামলাতে আপনার পাছাটা দুইটা পাশেই বসবে আর কি, এবং লাগবে একটু বেশ পরিমাণে লবণ, এবং লাগবে হচ্ছে হলো একটা গরম পানি। গরম পানিটা খুব বেশি গরম হবে না, এটা আমরা বলি লিউক ওয়ার্ম ওয়াটার বা কুসুম গরম পানি, যেটা আপনার আঙ্গুলে বা শরীরে সহ্য হয়। বেশি যেহেতু অনেকক্ষণ ধরে বসে থাকতে হবে, তো বেশি গরম হলে পরে কিন্তু আমরা অনেক রোগী পাইছি আমরা যে বেশি গরম পানিতে বসে পাছা পুরাই নিয়ে চলে আসে। তো এই ক্ষেত্রেও কিন্তু সাবধানতা অবলম্বন করতে হয়। জিনিসপত্রগুলো খুবই সহজ সুন্দর, কিন্তু আমাদের বাস্তবিকতা বলে হলো যে এগুলা অনেক সময় রোগীরা কিন্তু পাছা পুরাই নিয়ে চলে আসে। এরকম একটা কুসুম গরম পানিতে আপনি অনেক পরিমাণ লবণ এবং সাথে 10% পভিসেপ সলিউশন দিয়ে মিশিয়ে আপনি আপনার পাছাটা চুবাই দিয়ে বসবেন, এবং এতে হবে কি গরমের কারণে কিন্তু অনেক সময় এই জায়গাটা লোকালিও গরম হবে, যার কারণে রক্ত চলাচল বাড়বে, সাথে হচ্ছিল ধীরে ধীরে ব্যথাটাও কিন্তু, গরম কিন্তু ব্যথা কমায়, ফোলাও কমায়, ব্যথাও কমায়। তাহলে এই টোটকাটা কিন্তু খুব জরুরি, এবং আমরা বলি 10 থেকে 15 মিনিট বসবেন। যদি মনে করেন যে হ্যাঁ এই 10 মিনিট পরে পানি গরম ঠান্ডা হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি আবার একটু কুসুম গরম পানি দিবেন, এবং দিনে 2 থেকে 3 বার নিলে পরে খুব ভালো উপকার পাওয়া যায়। সাথে আমরা ওই জায়গাতে কিছু লোকাল অ্যানেস্থেটিক, ওই জায়গাটাতে যেন ব্যথা কম লাগে সেই জন্য কিছু জেল দিয়ে দেওয়া হয়, ডাক্তার সাহেবরা দিয়ে দেন, এবং আরো কিছু ওষুধপত্র ডাক্তার সাহেবরা দিয়ে থাকেন। এবং মাথায় রাখতে হবে, আবারও বলতেছি, এই অ্যাকিউট অ্যানাল ফিশার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অপারেশনের প্রয়োজন হয় নাই। তাই অপারেশন করছে না বলে ডাক্তার সাহেব আপনি অন্য ডাক্তারের কাছে চলে যাবেন, সেটা না করাটাই ভালো, এতে আপনার লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। আচ্ছা, এভাবে হতে হতে যখন 6 সপ্তাহের বেশি যখন কেউ এরকম সমস্যায় ভুগে যাবে, তারপর তার কোনো ধরনের কমতি থাকবে না, তখন আমরা তাকে বলি ক্রনিক অ্যানাল ফিশার। তাহলে ক্রনিক অ্যানাল ফিশার হতে গেলে 6 সপ্তাহ বা 1.5 মাসের বেশি এই সমস্যাতে ভুগতে হবে। তার মানে কি, অ্যাকুট অ্যানাল ফিশারটাকে আমরা পুরোপুরি কমছি কিনা এটা বোঝার জন্য আমরা 1.5 মাস সময় নিব। এই 1.5 মাসের ভিতরে আমরা অপারেশনটাকে না করলেই ভালো। এবং এই ক্রনিক অ্যানাল ফিশার করার সময় কিন্তু আমরা ডিআরই মানে আঙ্গুল দিয়ে এবং মেশিন যন্ত্র যদি প্রক্টোস্কোপি যদি লাগে, আমরা ওইটা দিয়ে দেখতে পারি। কারণ এই ক্রনিক অ্যানাল ফিশারের সাথে কিন্তু সাথে একটা সেন্টিনেল পাইলস, মানে দেখবেন আপনার যে পায়খানার চারপাশে চামড়াটা আছে না, সেটা অনেকটা একটা বলের মতো হয়ে থাকবে, এবং ভিতরের দিকে পাওয়া যায় পেপিলা থাকে, পেপিলা গুলো অনেক ফুলে থাকবে। তো এই ফাইন্ডিংস গুলো থাকে যেগুলো আপনাকে দেখতে গেলে আপনাকে প্রক্টোস্কোপি করা লাগতে পারে। এবং এই ক্রনিক অ্যানাল ফিশার যখন হয়ে যায় তখন কিন্তু কনজারভেটিভ ম্যানেজমেন্টে পুরোপুরি সুস্থ হবেন সেটা বলা যাবে না। এই ক্ষেত্রে কিন্তু আমাদের অপারেশনের আপনাকে হেল্প লাগতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই এই ক্রনিক অ্যানাল ফিশারের ক্ষেত্রে কিন্তু সার্জারির একটা ইন্ডিকেশন আছে, তবে তারও আগে কিন্তু আপনাকে কনজারভেটিভ ম্যানেজমেন্ট নেওয়াটাই শ্রেয়। কি কি অপারেশন আছে এটা আমরা জানতে চাই, সেক্ষেত্রে হচ্ছে প্রথমে আমরা বলি ল্যাটারাল ইন্টারনাল স্পিংটেরোটমি। আপনাকে এত কিছু জানার দরকার না, এটা অপারেশন। এখানে আমাদের পায়খানা রাস্তায় কিছু স্পিংটার থাকে, আমাদের যে পায়খানা হয় সেটা অনেকগুলা স্পিংটারের মতো জিনিসপত্র দিয়ে নিয়ন্ত্রিত হয়, এবং ইন্টারনাল স্পিংটার যেটা নিয়ন্ত্রণ আমাদের হাতে নাই, সেই ইন্টারনাল স্পিংটারটাকে একটু কেটে ওপেন করে দেওয়া হয়, যার কারণে এই পায়খানার রাস্তার টোন যেটা আছে বলি শক্ত হয়ে থাকা বা এই জিনিসপত্রগুলো অনেক ভালো হয়, এবং রোগী সুস্থ হয়ে যান, এবং এই অপারেশনের কিন্তু আউটকাম খুবই ভালো। এবং এটা ওপেন মেথডে করা যায়, আবার ক্লোজ মেথডে করা যায়, এবং এই অপারেশনটা লেজার দিয়েও করা যায়, এবং লেজারের চিকিৎসার অনেকগুলো অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে, এবং এটা একটা হচ্ছে খুব কস্টলি, এবং এটা অনেক বেশিরভাগ সেন্টারে পাওয়া যায় না, খুব কম কম সেন্টারে পাওয়া যায়। কিন্তু ওপেন যে অপারেশন গুলো সেগুলো আপনার জেলা পর্যায়ে যে হাসপাতালগুলো আছে সেগুলো তো সম্ভব, এবং আউটকাম খুব ভালো আমরা বলছি। এবং কাউন্সিল করতে হবে অপারেশন করার আগে অবশ্যই, যে তার ডায়েটারি যে অ্যাডভাইস গুলো আছে, যে আপনি কি কি খাবেন কি কি খাবেন না, হ্যাঁ, এবং আপনার পরবর্তীতে অপারেশন পরবর্তীতে যে আপনার কিভাবে হিপ বাদ বা সিজ বাদ যেটা আমরা শিখাইলাম সেটা নিতে হবে কিনা, এই অ্যাডভাইস গুলা আপনাকে অবশ্যই দিয়ে দিতে হবে।
এবং সাথে এটাও বলতে হবে মাঝে মাঝে এগুলোতে যদি সার্জনের এক্সপার্টাইজ এবং কোন সার্জন করছেন কিনা এরকম একটা বিষয় থাকে, এগুলোর উপর ডিপেন্ড করে অনেক সময় বলতে হয় যে হ্যাঁ আপনার অনেক সময় পায়খানার কিন্তু কন্ট্রোল না হারায় ফেলতে পারে। খুব কম ক্ষেত্রে হয় জিনিসটা, তারপরেও কিন্তু কাউন্সিলিং এর সময় এই জিনিসগুলো বলতে হবে। না হলে কিন্তু অপারেশনের পরে যদি এগুলা হয় তখন আসছিল একটা সমস্যা নিয়ে পরে আরেকটা সমস্যা হয়ে গেলে কিন্তু মানুষ তখন অবশ্যই এগুলা তো একটা সমস্যা হবে। যাক, অনেক সময় এই ব্যথা আমরা যে বলি পায়ুপথে ব্যথা শুধু ফিশারের কারণে তা কিন্তু না। আমরা আমাদের হেমোরয়েড চ্যাপ্টারে দেখেছিলাম যে অনেক সময় হেমোরয়েড গুলা থ্রম্বোজড হয়ে যায়, প্রলাপস হয়ে যায়। এটাকে আমরা এই সময় কিন্তু অনেক পরিমাণ ব্যথা হয় এবং এটার চিকিৎসা আমরা বলছিলাম সে ঘরোয়া টোটকাটাই সিজ বাথ, যেটাতে গামলাতে গরম পানি নিয়ে কুসুম গরম পানিতে বসা, এটা লোকাল অ্যানেস্থেটিক জেল, অ্যানালজেসিক ব্যথার ওষুধ দিবে। সাথে এখানে কিন্তু বলছিলাম আমরা যে হেমোরয়েডেক্টমি অপারেশনটা করা যায়, লঙ্গ অপারেশনের কথা আমরা বলছিলাম, এই অপারেশনটা এক্ষেত্রে করা যায়। অনেক সময় এটা ইন্টারনাল হেমোরয়েড প্রলাপস ছিল, বা অনেক সময় যে আমরা যে এক্সটার্নাল হেমোরয়েড দেখাইছিলাম, এই এক্সটার্নাল হেমোরয়েড গুলো কিন্তু আমাদের অনেক সময় ব্যথা হইতে পারে। সেক্ষেত্রে ইনিশিয়ালি প্রথমে প্রাথমিক পর্যায়ে আমরা সেই গরম পানির শেকটাই দিব, সাথে কিছু ব্যথার ওষুধ, লোকাল অ্যানেস্থেটিক জেল এগুলো দিব। এবং যদি এতে না কমে, এটা হয় কি এক্সটার্নাল পাইলস গুলোতে প্রেসারের কারণে রক্ত জমাট বাঁধে, যদি এগুলোতে না কমে সেক্ষেত্রে আমরা করি কি অনেক সময় এই রক্তটা অপারেশন করে বের করে দিই। ঠিক আছে, এবং পায়খানা সব ক্ষেত্রে কিন্তু এই পায়খানা নরম করার যে সিরাপ গুলো আছে সেগুলা আমাদেরকে অবশ্যই খাইতে হবে। আচ্ছা, ফাঙ্গাল ইনফেকশনের কারণে ব্যথা হতে পারে। কিছু কিছু এসটিডি আছে, কিছু কিছু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আছে যার কারণে কিন্তু পায়ুপথে ব্যথা হয়, যেমন গনোরিয়া কিংবা হার্পিসে প্রচন্ড ব্যথা হয়। সিফিলিসের কারণে হতে পারে, কিংবা হিউম্যান পেপিলোমা ভাইরাসের কারণে যে ওয়ার্ড গুলা হয় সেগুলো কিন্তু ব্যথা হতে পারে, এবং ক্লামাইডিয়ার কারণে হতে পারে। এবং আরেকটি ইম্পর্টেন্ট কারণ যেটা অবশ্যই মেনশন করতে হবে সেটা হচ্ছিল ম্যালিগনেসি বা ক্যান্সার। যদি অ্যানাল ক্যানেলে যে মলদ্বারের যে বাইরের অংশ সেখানে যদি ক্যান্সার হয়, সেখানে ক্যান্সার গুলো কিন্তু অনেক পেইনফুল হয়। ইভেন যদি যে আমাদের রেকটামের যে নিচের অংশ সেগুলো যদি লোকালি অ্যাডভান্স, যে চারপাশে মাংসপেশি বা এগুলাতে ছড়াই পেছে, বা স্যাক্রাম পিছনে যে হাড্ডি গুলো আছে ওইগুলাতে ছড়াই যায়, ডিরেক্টলি প্রেসার দেয়, তাহলেও কিন্তু রুগীরা আমাদেরকে পায়ুপথে ব্যথা নিয়ে আমাদের কাছে আসতে পারেন। তো পায়ুপথে ব্যথার একটা ইম্পর্টেন্ট কারণ কিন্তু হলো এই মলদ্বারের বা পায়ুপথের ক্যান্সার। সো এটাকে কিন্তু ইগনোর করা একদম উচিত না। এবং অবশ্যই পায়ুপথে জ্বালা পোড়া কিন্তু আমরা পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা আমাদেরকে বলে যে হ্যাঁ আমরা যেদিন আমরা খুব বেশি পরিমাণে ভিটামিন সি, সাইট্রাস বা কফি বা কোকা কোলা বা গার্লিক, পেঁয়াজ বা খুব মশলা কিংবা সস বেশি করে খাইলে পরে কিন্তু পায়খানা করার সময় কিন্তু অনেক জ্বালা পোড়া হয়। তাহলে আমরা ইন জেনারেলি যদি আমি একটু সামারাইজ করি আজকের এই টপিকটাকে, তাহলে আমরা দেখব যে পায়ুপথে ব্যথা অনেক সবচেয়ে কমনলি হয় গেজ বা অ্যানাল ফিশারের কারণে, যেটার চিকিৎসা কিন্তু মোটামুটি অপারেশন ছাড়া কিছু ঘরোয়া টোটকাতে দিয়ে কিন্তু অনেক ক্ষেত্রেই করা যায়। আবার অনেক ক্ষেত্রে অপারেশন লাগে। সেই সিদ্ধান্তটা নেন হচ্ছে আপনার যে রেজিস্টার্ড ডক্টর এবং একজন জেনারেল সার্জন। সাথে আমরা একটা জানলাম যে এই পায়ুপথের ব্যথাটা কিন্তু অনেক সময় বিভিন্ন কারণ, সাথে ক্যান্সারের কারণে কিন্তু হতে পারে। তাই পায়ুপথে ব্যথার সমস্যা নিয়ে অবশ্যই আপনার চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যাই হোক, আমি আশা করি আপনাদের আজকে ডিসকাশন থেকে কিছুটা উপকার আপনাদের আসছে, হয়তোবা আসলে অবশ্যই আমাদের এই ভিডিওটা লাইক করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।